হ্যাঁ, আজকের টপিক মেনলি হচ্ছে এসইও নিয়ে, তাই না? তার মানে কি আজকে আমরা শিখবো কি ইন্ট্রোডাকশন অফ এসইও। আচ্ছা, তাহলে আমরা যদি একটু টেক্সট প্যাডে যাই, দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে এসইও। ওকে, এবার এখানে যাই, এটা বড় করে দেই। এবার একটু থিওরিটিক্যাল দিকগুলো ধারণা নেব, ধারণা নেওয়ার পর আমরা ডাইরেক্ট কাজে চলে যাব। তাহলে থিওরিটা জানতে হলে আমার কি করতে হবে? প্রথমে কি আছে? প্রথমে আমরা শিখবো হচ্ছে এখানে এসইও, তাই না? এসইওর ফুল মিনিং কি বলেন তো স্যাররা? SERCA সার্চ 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 ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তাহলে এসইওর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন যদি বলি এসইও কয় প্রকার বলেন তো স্যাররা? এসইও কয় প্রকার বলেন? আমাদের জেনে আসছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কয় প্রকার? এসইও সাধারণত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা কি? জানি না? আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও। 2 নাম্বার কি? গ্রে হ্যাট এসইও। গ্রে মানে কি? GRAY, গ্রে হ্যাট এসইও। এবার আছে কি 3 নাম্বার আছে কি? ব্ল্যাক হ্যাট এসইও। পাইছে 3টা? এবার একটু ডিটেলসে যাই। এখানে ব্যাপারটা হচ্ছে এই এসইওটা কি মূলত বলেন তো? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে? আমরা যদি জাস্ট একটু নর্মালি একটা ইন্টারফেসে চলে যাই, ধরেন আমি এখানে একটা ট্যাব নিলাম। ট্যাব নিয়ে এটা কি গুগল না? এটা কি গুগল না? এখন আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমরা যে কোনো কিছু যদি সার্চ করি, কোথায় সার্চ করি? গুগলেই সার্চ করি, তাই না? এবার একটু নিচে যাই, এখানে যে আমরা এখানে টপিকে চলে যাই। এটা হচ্ছে এসইও। এসইও হচ্ছে 3 প্রকার। এবার আমরা যদি চাই যে এই যে আমরা যে সার্চটা করি, এটা কোথায় করি? গুগলে। গুগলটা কি? গুগলটা কি মূলত? হ্যাঁ, আচ্ছা, গুগল এক প্রকার সার্চ ইঞ্জিন। এরকম আরো কত সার্চ ইঞ্জিন আছে? অনেক আছে। 2-একটা নাম বলেন। পিপিলিকা। ওকে, তারপর? আচ্ছা, দেখেন আমি 4-5টা সার্চ ইঞ্জিনের নাম বলি, এটা আপনাদের খুব, হ্যাঁ ইউটিউব হইতে পারে, বাট ইউটিউবটা সার্চ ইঞ্জিন না, এটা মূলত একটা। আচ্ছা, একজন যে বলবেন, একজন বলেন, সবাই না। আচ্ছা, চ্যাট জিপিটি এক প্রকার সার্চ ইঞ্জিন, বাট এটা সার্চ ইঞ্জিন এখনো কোনো স্বীকৃতি পায় নাই। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি, আমি বলি, আপনারা একটু শুনেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা মূলত এখানে যদি আমরা এসইও কে যদি ভাঙতে চাই, তাহলে কি সার্চ ইঞ্জিন, তাই না? তাহলে এবার আসি, সার্চ ইঞ্জিন কত প্রকার? এটা জানা দরকার আছে না? আচ্ছা, এই দিলাম হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন যদি আমি 3 প্রকার না, সার্চ ইঞ্জিন অনেক প্রকার হয়। প্রথম যে আছে সেটা কি? 1 নাম্বার, প্রথম যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি? 1 নাম্বার সার্চ ইঞ্জিন, GOOGLE, গুগল। 2 নাম্বার সার্চ ইঞ্জিন কি বলেন তো স্যাররা? bing.com, google.com, bing.com। 3 নাম্বার কি বলেন তো? ইয়াহু একটা সার্চ ইঞ্জিন না? yahoo.com। অবশ্যই লিখতে হবে। 4 নাম্বার কি বলেন তো? 4 নাম্বার কি হতে পারে? 4 নাম্বার হচ্ছে DuckDuckGo, DUCK, DuckDuckGo, DuckDuckGo.com। কি পান না? না, ফেসবুকের সার্চ ইঞ্জিন না। আচ্ছা, তাহলে কয়টা পেলাম? গুগল পাইলাম, বিং পাইলাম, ইয়াহু পাইলাম, ডাকডাকগো পাইলাম। আরটা কি আছে? আরটা নাম আছে। দেখেন, আমরা যদি জাস্ট একটু ধারণা নিতে চাই, ধরেন গুগলে গেলাম, লিখলাম যে সার্চ ইঞ্জিন, SEAR
সার্চ ইঞ্জিন, তাই না? তাহলে এখানে গেলে কি টপ সার্চ ইঞ্জিন, টিওপি, টপ 10 সার্চ ইঞ্জিন। তাহলে কি পাবো, পাইছি আমরা? প্রথমে কি আছে? গুগল, তারপরে কি আছে? বিং, তারপরে কি আছে? ইয়াহু, তারপরে কি আছে? ডাকডাকগো, তারপরে কি আছে? বাইদু। তাহলে কি দিতে পারি? BAI, বাই DU, ডু, baidu.com। এটা একটা সার্চ ইঞ্জিন, তাই না? তারপরে আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে ask.com। ask মানে কি? জিজ্ঞেস করা। 6 নম্বরে কি আছে? ASK, ask.com। তারপরে 6 নম্বর, 7 নম্বরে কি আছে বলেন তো? 7 নম্বর আছে হচ্ছে নেভার, NAVR, নেভার। never.com। আর একটা আছে লাস্ট, কত? 8 নাম্বার। 8 নাম্বার কি আছে? ইকোসিয়া। নাম শুনছেন না? ইকোসিয়া। আচ্ছা, ecosia.com। এবার আসি, আমি যদি 8টা ট্যাব নেই, 8টা ট্যাবে যদি 8টা সার্চ ইঞ্জিন আমি একটু ওপেন করে দেখি, তাহলে আমরা একটু জানাশোনার মধ্যে হয়ে যাবে, তাই না? আমরা তো একটু দেখে আসি যে সার্চ ইঞ্জিনগুলো কেমন হয়। আচ্ছা, এই হচ্ছে গুগল। গুগলটাকে, এই যে গুগল, যেটাকে আমরা নর্মালি বলে থাকি কি? গুগল, তাই না? এই ধরেন GWGL, google.com। এই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তাই না? এবার যদি আমরা আরেকটা নেই, আরেকটা কি আছে এরপরে? এরপরে আছে কি? bing.com। এই ধরেন কপি করলাম, কপি করে কোথায় দিলাম? এখানে। Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এই যে বিং, এটা কি? bing.com। এটা একটা সার্চ ইঞ্জিন, এটা 2 নাম্বার। 3 নাম্বার ট্যাবে যান, 3 নাম্বার ট্যাবে যায়, এটাকে আবার দেন ইয়াহু, yahoo.com। এখানে যা লিখলাম yahoo.com, পাইছি? ঢুকতেছে। ইয়াহু একটু টাইম লাগে, এটা বড় সার্চ ইঞ্জিন তো, এই জন্য। আচ্ছা, এটা কি ইয়াহু? তার মানে গুগল পাইলাম, বিং পাইলাম, ইয়াহু পাইলাম। প্রত্যেকটাকে একটা সার্চ ইঞ্জিন না? আরেকটা নেই, আরেকটায় যাই, যা আসায় লিখলাম ডাকডাকগো। এখানে ডাকডাকগোটা ডিটা ছোট হাতের হবে, হ্যাঁ? আমি দেখো আপনাদের বোঝার জন্য ডিটা বড় হাতের দিছি। তারপর দিয়ে দেখি হয়তো নিয়ে নেবে। আছে ডাকডাকগো। এটা কি? ডাকডাকগো। তার মানে কয়টা পেলাম? 1, 2, 3, 4। এবার আরেকটা যাই, আরেকটা কি? আরেকটার নাম হচ্ছে বাইদু, BIDU, বাইদু, baidu.com। এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে এসইও শিখতে গেলে। কি শিখতে গেলে? প্রত্যেকটা সার্চ ইঞ্জিন সম্বন্ধে। বাইদুটা কি? এটা কি? চাইনিজ না? এই ভাষাটা কি দেখেন তো? এই ভাষাটা কি? আচ্ছা, চাইনিজ। তার মানে কি চাইনিজরা কি সার্চ ইঞ্জিন ইউজ করে? বাইদু। বাইদু পাইছি? এখানে পুরোটাই কিন্তু। আচ্ছা, আরেকটা নেই, আরেকটা নিয়ে কই গেলাম? আরেকটায় যাই হচ্ছে ask.com, তাই না? এই দিলাম ask, এখানে দিলাম হচ্ছে ask.com। এটা কি? ask। এই গেল ask। লাস্ট কয়টা? আর 2টা আছে না? never.com আর কি? ইকোসিয়া। আচ্ছা, এই দিলাম নেভার, আর এই দিলাম হচ্ছে ইকোসিয়া। এখানে সার্চ দেওয়া যাবে না, কোথায় দিতে হবে? উপরে। তার মানে টাইস বারটা উপরে, ইকোসিয়া। তাহলে আমরা কি 8টা সার্চ ইঞ্জিন পাইছি? 1 নাম্বার গুগল, 2 নাম্বার এরকম দেখতে হয়, 2 নাম্বার কি? বিং, 3 নাম্বার কি? ইয়াহু। ইয়াহুটা এরকম দেখতে হয়। ইয়াহু সার্চ ইঞ্জিন কই? এই যে সার্চ ইঞ্জিন, এখানে সার্চ করলে যা তাই পাওয়া যায়, গুগলের মতো। আবার ডাকডাকগো, ডাকডাকগো কোথায় সার্চ দেয়? এই যে সার্চ ইঞ্জিন। এটা কি? বাইদু, বাইদু কোথায় সার্চ দেয়? এখানে। এখানে যদি বাংলায় যদি লিখি কিছু একটা, যে CHAI, চায়না, যা লিখবো তাই আসবে, ঠিক আছে? জাস্ট এন্টার দেবো, এই দেখেন যা থাকবে সব চাইনিজ, তাই না? যা লিখবো সব চাইনিজ। তারপরে কি? ask.com। এখানে কি? জিজ্ঞেস করা, হ্যালো লিখলাম, হ্যালো। তারপরে কি লিখলাম? হু এম আই, তাই না?
হু এম আই মানে আমি কে, তুমি বলো। আচ্ছা দেখিলে আসে এখানে হু এম আই মানে কি, এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ডে কি আসছে, অনেক সাইড আসছে। তারপরে কি আছে, নেভার। নেভার মানে কি, না। না ডট কম, না একটা কি সার্চ ইঞ্জিন। তার মানে কি নেভার এনি, তাহলে নেভার যদি আসি এনি ভিআর, নেভার একটা ওয়ার্ড বলে, নেভার টেল এ লাই, তাই না? দেখলাম নেভার টেল এ লাই, তাহলে কি আসে, নেভার টেল এ লাই মানে কি কখনো মিথ্যা বলো না, তাই না? তাহলে এখানে কি আসতেছে, অনেক সাইট আছে যেগুলা অনেক ভাষা আসতেছে। তারপরে কি আছে, ইকোসিয়া। ইকোসিয়া মানে কি, ইকোসিয়া একটা ফ্যামিলার নেম বা একটা ফ্যামিলার সার্চ ইঞ্জিন, যেখানে গুগলের মতো অনেক কিছু সার্চ দেওয়া যায়। তাহলে 8টা সার্চ ইঞ্জিন ক্লিয়ার, 8টা সার্চ ইঞ্জিন ক্লিয়ার। এবার আমরা সবগুলোকে কেটে দেই। আমরা কোথায় চলে যাব, চলে যাবো হচ্ছে আমাদের টপিকে। টপিকটা কি ছিল, সার্চ ইঞ্জিন। এবার আসি আমরা উপরে যাই। আমাদের এইখানে এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কয় প্রকার, 3 প্রকার, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। এবার যদি আমরা 1 নম্বরে যদি বলি যে হোয়াইট হ্যাট এসইও কি, হোয়াইট হ্যাট এসইও, তাই না? কারণ হোয়াইট হ্যাট এসইও কয় প্রকার বলেন তো স্যাররা? আর হোয়াইট হ্যাট মানে কি, হোয়াইট হ্যাট হচ্ছে একটা লিগ্যাল উপায়। হোয়াইট মানে কি, সাদা। সাদা, সাদাকে কি কিসের প্রতীক বলা হয়, সাদাকে বলা হয় সেবা বা সেবার প্রতীক। আবার অনেক সময় অনেক কিছুই বোঝায়, বাট আমরা সাদাকে কি বলবো, ভালো বলবো, তাই না? আর সাদা মনের মানুষ বলে না, তাহলে কি সাদা মানে কি, সাদা সাদা বলতে আমরা ভালো কিছুর উপেক্ষা করা বলি। আর ব্ল্যাক মানে কি, ব্ল্যাক মানে কালো। কালো, কালোকে আমরা কিসের প্রতীক বলি, ব্ল্যাক বলতে কি একটা গিটবিটে অন্ধকার না, মানে কি অনেক একটা ডার্ক একটা অন্ধকার। তার মানে কি একটা অন্ধকার সাইড আছে, তাই না? এটা একটা ব্যাড ইফেক্ট আছে। তার মানে কি এখানে হোয়াইট মানে সাদা, ব্ল্যাক মানে কালো। এই দুইটা যদি আমরা ইয়া করে তাহলে কি হোয়াইট হ্যাট এসইও। তার মানে কি হোয়াইট হ্যাট এসইও হচ্ছে সাদা এসইও, তার মানে কি সাদা, সাদাকে বোঝায়। আর ব্ল্যাক হ্যাট এসইও কি, অন্ধকার, কালো। কালো তার মানে গ্রেটা কি, তাইলে গ্রেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মাঝামাঝি যে একটা সংমিশ্রণ, সেটাকে বলা হয় গ্রে, তাই না? আচ্ছা, তাহলে গ্রেটে, গ্রে মানে কি, গ্রে একটা কালার না? হ্যাঁ, গ্রে একটা কালার না? আচ্ছা, যদি কনফিউশনে আমরা কি করব, একটু গুগলে সার্চ করি, তাই না? লিখলাম ট্রান্সলেট। গ্রে মানে কি বলেন তো, GRAY, গ্রে। গ্রে মানে কি, ধূসর। আচ্ছা, তার মানে কি ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণে কি হয়, গ্রে হয়। তাহলে কি আমরা ক্লিয়ার? এখানে 2-3টা বিষয়। এবার আসি হোয়াইট হ্যাট এসইও কত প্রকার, টাইপস অফ হোয়াইট হ্যাট এসইও। তাহলে কি TY, টাইপস অফ হোয়াইট হ্যাট এসইও। আচ্ছা, এটাকে যদি আমরা ডিসক্রাইব করতে চাই, তাহলে আমাদের হোয়াইট হ্যাট এসইও 1 নম্বর আসতেছে কি, অন পেজ এসইও। অন পেজ এসইও। হোয়াইট হ্যাট এসইও 2 প্রকার, ঠিক আছে? হোয়াইট হ্যাট এসইও 2 নম্বর কি আছে বলেন স্যাররা? ছবিটা পরে তোলেন, আগে এটা শেষ করি, তারপরে একবারে তুলেন, সমস্যা নেই। প্রয়োজনে আপনাদেরকে ফাইল দিয়ে দিব। আচ্ছা, 2 নম্বরে কি আছে, অন পেজ এসইও পাইলাম। তারপরে কি আছে, অফ পেজ এসইও। আপনারা চাইলে আমি যা যা লিখতেছি আপনারা একটা ফাইল তৈরি করতে পারেন, এটা আপনাদের হাত চালু হবে, ঠিক আছে? এবং তো ক্লিয়ার সবাই? এবার একটু আসি, এটা গেল হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এবার যদি আমরা একটু গ্রে হ্যাট এসইওটা কি সেটা জানতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমরা একটু ধারণা নেই যে গ্রে হ্যাট এসইওটা কি। যদি আমরা এখানে জাস্ট নর্মালি লিখি যে গ্রে হ্যাট এসইও কত প্রকার, টাইপস অফ গ্রে হ্যাট এসইও, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, গ্রে হ্যাট এসইও কয় প্রকার, গ্রে হ্যাট এসইও কয়েক প্রকার। আচ্ছা, তার মানে আমরা যদি এখানে একটু ইন্ট্রোডাকশনে যাই,
এবার আমাদের তাহলে আমরা কি পাচ্ছি টাইপ অফ হোয়াইট হ্যাট এসইও, তাই না? হোয়াইট হ্যাট এসইও কয় প্রকার? 2 প্রকার। কি কি? ওয়ান না, অন পেজ। অন পেজ এসইও, অফ পেজ এসইও। এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে এই দুইটা কি, তাই না? আমাদের যারা এসইও ডেভেলপার আমরা সাধারণত কি নিয়ে কাজ করি? একটা ভ্যালু নিয়ে কাজ করি। হোয়াইট মানে কি? সাদা না, মানে ভালো যে ব্যাপারটা বা যেটার জন্য যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে হোয়াইট। এই গ্রে আর হচ্ছে ব্ল্যাকটা এটা নিয়ে মূলত আমরা কাজ করি না। হ্যাঁ, আমরা মূলত কি নিয়ে কাজ করি? হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও কয় প্রকার? 2 প্রকার, অন পেজ আর অফ পেজ। আমরা মেনলি এই দুইটা নিয়ে কাজ করি। আর তাহলে আপনি বলতে পারেন স্যার এই দুইটা কি? এই দুইটা হচ্ছে প্রচুর অ্যাডভান্স লেভেলের কোর্স, যেটা এখনো বাংলাদেশে রিসার্চ চলতেছে, এখনো অনেকে এটা নিয়ে আরো গবেষণা করতেছে, বড় বড় এসইও হ্যাকাররা, ঠিক আছে? তারা এই দুইটা নিয়ে আলোচনা করতেছে। বাট আমরা যারা মোটামুটি বিগিনার বা যারা মোটামুটি নিউ কামার, তাদেরকে প্রথমে হোয়াইট হ্যাট শিখতে হবে। হোয়াইট হ্যাট শিখলে তারপরে আপনি গ্রেতে যাবেন, গ্রের পরে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? একটা স্টেপ বাই স্টেপ আছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে হোয়াইট হ্যাট শিখতে হবে আপনাকে, তারপরে গ্রে হ্যাটে যাইতে হবে, তারপরে ব্ল্যাক হ্যাটে যাইতে হবে। ব্ল্যাক হ্যাট হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ খারাপ, সর্বোচ্চ হাই লেভেলের একটা এসইও আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওটা ডিপ, সেটা ডার্ক লেভেলে চলে যায় আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা মূলত কি নিয়ে কাজ করি? আমরা হোয়াইট হ্যাট এসইও। এইটার আবার কিছু সাইড ইফেক্ট আছে। আপনারা যদি ধারণা বলেন, আমি ধারণা দিতে পারি যে স্যার তাহলে যদি বলেন যে স্যার গ্রে হ্যাটটা কি? গ্রে হ্যাটটা হচ্ছে সাদার পরে মানে একটু ভালো থেকে একটু খারাপ, মানে ভালোও না খারাপও না, মাঝামাঝি পর্যায়ে একটা এসইও, যে এসইওটা করলে রেজাল্ট হয়তো আপনার হোয়াইট হ্যাট এসইও সব থেকে রেজাল্ট ভালো, হ্যাঁ, কিন্তু এই দুইটা হচ্ছে রিস্ক প্রজেক্ট যেটাকে বলে আর কি। গ্রে হ্যাট আর ব্ল্যাক হ্যাট এই দুটো রিস্ক প্রজেক্ট। কেন? এই দুইটা হচ্ছে 50-50 থাকে। ধরেন এমনও হইতে পারে যে আপনার যে রেজাল্ট, সেই রেজাল্ট থেকে অনেক বেশি রেজাল্ট চলে আসছে একবারে এরকম, আবার এমন হয় যে একদমই পুরো ডাউন হয়ে গেছে। এই জন্য আমরা সাজেস্ট করি যারা, যে আমরা সাধারণত আমরাও শিখে আসছি কি হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাটটা নিয়ে আমরা মোটামুটি এখন একটু রিসার্চ আছে, বাট ব্ল্যাক হ্যাট পর্যন্ত আমরা যেতে পারিনি। ব্ল্যাক হ্যাটটা পুরোপুরি আলাদা জগৎ, এটা নিয়ে আমরা সাধারণত কাজ করব না, কারণ যেটা আমার মোটামুটি আমার ফিউচারের সাথে রিস্কি প্রজেক্ট নিয়ে হবে, তো সেক্ষেত্রে আমি ওখানে কেন যাবো, তাই না? তো এই জন্য সবাই কি শিখে? ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে আমরা যদি চাই এখানে যে টাইপ অফ হোয়াইট হ্যাট এসইওটা কয় প্রকার? অন পেজ এসইও, অফ পেজ এসইও। এবার এখানে আবার একটু ব্যাপার আছে। কি ব্যাপার? এখানে অন পেজ এসইওর মধ্যে আবার অন পেজ এসইওর মধ্যে কি পাইতে পারি? তাহলে আমাদের টপিকটা হচ্ছে আজকে অন পেজ এসইও, অফ পেজ এসইও। এই দুইটা জিনিস শিখতে যাই আপনাদের ক্লাস কোর্স শেষ হয়ে যাবে, এরকম এত কিছু আছে এর মধ্যে, ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে তাহলে আর কি আছে তাহলে বোঝেন, ঠিক আছে? এবার আমরা কি শিখবো? 1 নাম্বার বসবো, সেটা হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? অন পেজ এসইও। এখন অন পেজ এসইওর মধ্যে আমরা সাধারণত অন পেজ এসইও বলতে কি বুঝি? অন পেজটা কেন? অন পেজ মানে কি? যদি আমরা এটা বাংলায় যদি বলি, সক্রিয় পেজ যেটাকে বলে, বা চলমান পেজ যেটাকে বলে, তাহলে চলমান পেজগুলো কোথায় বা কি? আমরা যদি গুগলে যাই, গুগলে যে আমি এখানে যদি লিখি যে ধরেন যে কোনো একটা কিওয়ার্ড বলেন, যে কিওয়ার্ডটা নিয়ে আমরা ধরে কাজ করব, সেটা হইতে পারে কোনো কেনাকাটা পণ্য, সেটা হইতে পারে কোনো মার্কেটিং, ফিশিং, ওকে, নো প্রবলেম, FISHING, ফিশিং, তাই না? তাহলে ফিশিং আউটডোর লিখি, OUT ফিশিং কি আউটডোরে হয় না? ফিশিং আউটডোর লিখে যদি আমি সার্চ করি, এখানে কি পাচ্ছি আমরা? অলে যদি যাই, এখানে পাচ্ছি আমরা সাইট, তাই না? প্রথমে পাচ্ছি একটা সাইট পাচ্ছি না? এই সাইটটা মোটামুটি এই যে ফিশিং আউটডোর আছে, এটাই র্যাঙ্কিং হয়েছে। কি র্যাঙ্কিং হয়েছে? এখানে র্যাঙ্কিং হচ্ছে এই যে ফিশিং যে সাইটটা আছে, এটা যে প্রথমে দেখাইছে গুগলের ইঞ্জিনে, এই ইঞ্জিনের যে প্রথমে যে এই ওয়েবসাইটটা দেখাইছে, অবশ্যই এই কিওয়ার্ডের সাথে এটা রিলেটেড। তার মানে এই কিওয়ার্ডটা এটার সাথে এমনভাবে কাজ করা হয়েছে, এমনভাবে এসইও করা হয়েছে যে এটা যদি আমি গুগলে সার্চ দিই, এটা এই ওয়েবসাইটে প্রথমে আসবে। এবার যদি আমি একটু আপনাকে ডিফারেন্ট দেখাই, আমরা কি লিখছিলাম? আমরা আরও সার্চ ইঞ্জিন নিয়ে পড়ছিলাম না? তাহলে আমরা গুগল বাদে, গুগল কেন, আমরা অন্য ওয়েবসাইট, অন্য সার্চ ইঞ্জিন সার্চ করতে পারি না? তাহলে আমরা যদি এখানে বিংয়ে যাই, দেখেন BING, bing.com-এ যা, যদি আমি সেম জিনিসটা যদি আমি এখানে এই পেজটা এটা দেখেন, এটা ডিফারেন্ট দেখেন, আর এখানে আমি যদি এইটা দিয়ে সার্চ দিই, এখানে এটা দিয়ে আমি ইন্টার দিলাম, এইটার একটু ডিফারেন্ট দেখেন। এখানে বিং সার্চ করলে এই যে এখানেও কিন্তু আউটডোর আসতেছে, তার মানে কি এইটাও প্রথম পেজ আউটডোর, এইটাও প্রথম পেজ আউটডোর।
এটার সাথে এটা সম্পর্কটা কি? তাহলে যদি বলেন স্যার, তাহলে আমি বলবো যে পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন তাহলে যদি বলেন যে স্যার তাহলে আমি যদি বাকি 8টা সার্চ ইঞ্জিন এইটার কাজটা কি, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে না? তাহলে আমি বলবো ধরেন আমরা যদি পৃথিবীটাকে যদি 100 ভাগে ভাগ করি, তাহলে 100 ভাগের মধ্যে আমাদের 60% সার্চ ইঞ্জিনটা হচ্ছে গুগল দখল করে আছে, ঠিক আছে? পুরো সার্চ ইঞ্জিন থেকে 60% বা পৃথিবীর 60% ইনফরমেশন গুগলের কাছে আছে। আর বাকি 40% কারা? বাকি 40%-এর মধ্যে এই 8টার মধ্যে 40% নাই, বাট কিছু কিছু আছে। যেমন আমি যেখানে কি সার্চ করলাম, বিং সার্চ করলাম না? বিং এর ওয়েবসাইটে যখন আমি গেলাম, এখানে বিং এর যে এটা হচ্ছে মূলত কিসের সার্চ ইঞ্জিন? মাইক্রোসফটের। গুগল আলাদা, মাইক্রোসফট আলাদা। গুগল একটা কোম্পানি, মাইক্রোসফট একটা কোম্পানি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কি? মাইক্রোসফটের প্রোডাক্ট কি? মাইক্রোসফট প্রোডাক্ট আছে উইন্ডোজ। আপনারা যারা এই পিসিগুলো ইউজ করতেছেন, পিসি যে একটা উইন্ডোজ একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দ্বারা আপনি এই গুগলকে ব্রাউজ করতে পারতেছেন, এটার প্রতিষ্ঠাতাকে মাইক্রোসফট। আর গুগলটা কি? গুগলটা হচ্ছে অল অ্যাবাউট সার্ভিস, যেটা ইনফরমেশন সবার কাছে আছে এবং পৃথিবীর 60% ইনফরমেশন সে দখল করে আসছে বা সে ওটা রিজার্ভ করে আসছে। তার মানে এই জন্য গুগলের এত চাহিদা, গুগলের এত ডিমান্ড, এই জন্য গুগলকে আমরা সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সব জায়গা থেকে। ওকে, এবার আসি, হ্যাঁ গুগলের অবস্থানটা মোটামুটি 1 নম্বরে। গুগল ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে। আর যদি বলেন যে গুগলের আপনার, হ্যাঁ এবার যদি আমি জাস্ট নর্মালি আপনি যদি বললেন যে সে কোশ্চেনটা, এই ছোট ছোট কোশ্চেনগুলো আমরা সার্চ করে দেবো। ধরেন গুগল GLE, গুগল ফাউন্ডেড বা এই যে গুগল ফাউন্ডেড ইন হুইচ কান্ট্রি, ঠিক আছে? এটা সার্চ দিলে এখানে কি আসতেছে? সেপ্টেম্বর 4, 1998, মেলেন পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। এখানে গুগলের প্রতিষ্ঠাতা হয়, ঠিক আছে? তার মানে কি ক্যালিফোর্নিয়া USA। গুগলের হেড অফিস কোথায়? ক্যালিফোর্নিয়া USA। এগুলো আমাকে জানতে হবে। ছোট ছোট এগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে যে গুগল, আমি যেটা পড়লাম গুগলের ফাউন্ডেড কোথায়, গুগল কত সালে প্রতিষ্ঠাতা হয়। তার মানে আপনি কি লিখবেন? 1908, 40 সেপ্টেম্বর, ঠিক আছে? কোথায়? ক্যালিফোর্নিয়া USA বা ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ওকে, আমরা টপিকে চলে যাই, আমরা একটু লেনদেন না করে দেখেন। তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে ইনফরমেশন পাসিংয়ের ক্ষেত্রে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এখানে বলবো 60% ইনফরমেশন গুগল দখল করে আসছে। এখন তাহলে বাকি যে সার্চ ইঞ্জিনগুলা, এই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে কি আছে? বিং আছে, ইয়াহু আছে। এখানে ইয়াহুর পাশাপাশি ইয়াহু কিন্তু কম না, ইয়াহু কিন্তু অনেক বড় একটা সার্চ ইঞ্জিন। এখন যদি আমি এই গুগল আর বিং আর ইয়াহুকে আমি যদি কম্প্রোমাইজ করি, 1 নাম্বার আসবে কি? গুগল, তারপরে সার্চ ইঞ্জিন কি? বিং, তারপরে কি? ইয়াহু। এভাবে কমতে 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 সবচেয়ে ছোট সার্চ ইঞ্জিন কোনটা? ইকোসিস্টেম। ক্লিয়ার? এবার হ্যাঁ, কি এসইও করবেন? কি কি দিয়ে এসইও করবেন? আগে আমাকে কনসেপ্ট বুঝতে হবে। আমি আবার বলতেছি, এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে কি নিয়ে কাজ করতে আসছি? এসইও নিয়ে না, এসইও শিখতে আসছি বা এসইও নিয়ে কাজ করতে আসছি। আমাকে এসইও যদি টার্গেট করতে হয়, আমাকে অ্যাট ফার্স্ট এসইও করতে কি লাগবে? একটা কিওয়ার্ড লাগবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। অফ পেজ করেন, অন পেজ করেন, যাই করেন, আমাকে একটি নিশ লাগবে। নিশ নিয়ে কাজ করব। এটা ইউটিউবের ক্ষেত্রেও অ্যাড করতে গেলেও কি লাগে? নিশ লাগে, বা একটা যেটা নিয়ে কাজ করব সেটা সাবজেক্ট লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে এসইও করতে যাব, এসইওর একটা নিশ লাগবে। যেমন আপনি বলেন ফিশিং, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে যদি র্যাঙ্কিং করতে চাই, সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, হ্যাঁ, বা যে কোনো বায়ারের ওয়েবসাইট হতে পারে, যে কোনো আমার ওয়েবসাইট হতে পারে। ধরেন আমি নিজেই আমার ওয়েবসাইট এসইও করবো, তাহলে কি একটা নির্দিষ্ট কিওয়ার্ড বেস করে আগাইতে হবে আমাকে। তাহলে এই সেই কিওয়ার্ডটা, ধরেন এইটা ফিশিংয়ে হইতে পারে, এমন হইতে পারে বেস্ট ব্লেন্ডার হইতে পারে, এমন হইতে পারে বেস্ট জুতা, বেস্ট শু, বেস্ট ক্লোথিং, এনি কাইন্ড অফ যে কোনো কিছু হইতে পারে। তো এই প্রত্যেকটা জিনিসকে একটা কিওয়ার্ড বলা হয়। তা আমি মেনলি এসইওর মেন টপিকটা হচ্ছে, আমি যখন অন পেজে করতে যাব আমাকে একটা কিওয়ার্ড লাগবে, নির্দিষ্ট কিওয়ার্ড, যে কিওয়ার্ডটাকে আমি রিসার্চ করব আগে। এসইওর ফার্স্ট স্টেপ হচ্ছে রিসার্চ। আপনি রিসার্চ করে বের করবেন যে আপনার এসইওটা কোন লেভেলে আছে, কোন ওয়েবসাইটে কত র্যাঙ্কিংয়ে আছে। তারপর আপনি
কম্পিউটার অ্যানালাইসিস করবেন। কম্পিউটার অ্যানালাইসিস করার পর তারপর বাকিটা হচ্ছে আপনি মূল যে কাজ সেই কাজগুলো করবেন। এটা আগে আগে আপনার তো মাথা খামার দরকার না, আমি যেটা আপনার কনসেপ্টে দেই সেটাকে বুঝেন, স্টেপ বাই স্টেপ আরও সহজ মনে হবে। আর আপনি যদি একবার যদি গভীরে ডুব দেন আপনি ডুবে যাবেন, আপনি আর পাবেন না কাউকে খুঁজে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে অন পেজ এসিও, তাই না? এখন এই অন পেজ এসিওর মধ্যে কি কি আছে আগে এটা আমাকে জানতে হবে। তারপরে আমি হচ্ছে কিওয়ার্ড নিয়ে আগাবো, ওয়েবসাইট নিয়ে আগাবো, তখন আমি বুঝতে পারবো। তাহলে দেখেন আমি জাস্ট আমার একটা ছোট একটা ফাইল আছে এখানে, কোথায় যেন রাখছিলাম, এই ফাইলে আপনার মোটামুটি ডিটেলস ভালো আছে, এখানে দেখাই, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে আমরা ছিলাম এইখানে, তাই না? এখন যদি আমরা এই অন পেজ এসইওটাকে বা অন পেজ এসইওর মধ্যে কি কি আছে এইটাকে ডিসক্রাইব করতে চাই, তাহলে আমরা এখানে চলে যাই হচ্ছে ডাউনলোডে, যে এইটাকে কপি করি, কই গেল এসইও। কিছু কি দেখা যায়? আমরা কি ডাউনলোড করছিলাম? একটা ফাইল ডাউনলোড করছিলাম, তাই না? ফাইলটা কই? এই যে, আচ্ছা দেখেন এখানে মূলত এই যে ব্যাপারগুলো দেখেন, এখানে অন পেজ এসিও কত প্রকার। এখানে অন পেজ এসিওর মধ্যে আমরা এখানে পাবো হচ্ছে মেনলি এই যে এক নম্বর পাবো হচ্ছে অন পেজ এসিওর ডোমেইন, ঠিক আছে? ডোমেইনটা কি বলেন তো? ডোমেইনটা কি বলেন? আচ্ছা, অন পেজের মধ্যে এক নাম্বার পাবো হচ্ছে আমরা ডোমেইন। এই ডোমেইনটা নিয়ে আমাদের অন পেজে কাজ আছে। এখন এই অন পেজের মধ্যে কি কি থাকবে এটা আমরা দেখব। তার মানে এক নাম্বার থাকবে ডোমেইন, তারপরে কি আছে বলেন? ডোমেইনের পরে কি? ডোমেইনের পরে আবার ওখানে চলে যাই, এই টোটাল হচ্ছে ডোমেইন, টাইটেল, মেটা ডেসক্রিপশন, আর কি আছে? এই টোটাল হচ্ছে, এই জিনিসটাকে কপি করি, আমরা কপি করে এখানে বসাই দিই। ক্লিয়ার? দেখেন এখন অন পেজের মধ্যে আমরা পাবো হচ্ছে ফার্স্টে পাবো ডোমেইন। এখন ডোমেইনটা বলতে কি বোঝায় বলেন তো স্যাররা? ডোমেইন কি? রাজ্য? এটা তো অর্থ বললেন, হ্যাঁ এটা তো অর্থ বললেন, বাট সার্বিক অর্থ ডোমেইন মানে তো এটা না। ডোমেইন মানে বুঝি হচ্ছে আমরা একটা, হ্যাঁ এলাকা বলা যায়, বা একটা এরিয়া, যে একটা কোনো একটা অবস্থান বা কোনো একটা জায়গা, এটা বোঝায়, ঠিক আছে? এখন আমরা যদি এসইওর ভাষায় বলি তাহলে ডোমেইনটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের একটা জায়গা, তাই না? যেমন আমি যদি এখানে যাই এখানে আমি কি লিখবো? পিপিলিকা, বা পিপিলিকা না লেখা ধরেন তাই লিখলাম যে আইটি সলিউশন, এখানে লিখলাম আইটি সলিউশন, আইটি সলিউশন .com। এই একটা কি? এটা ওয়েবসাইট না? আমি এই ওয়েবসাইটটা যখন এন্টার করবো একটা কি ওয়েবসাইটে নিয়ে যাবে না? এখন এই যে ওয়েবসাইটটা কোথায় নিয়ে যাচ্ছে? একটা ওয়েবসাইটে নিয়ে দাঁড়া করতেছে, এটাই মূলত একটা ডোমেইন, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে কি আমরা যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি তখন ওয়েবসাইটটা কোনো একটা অ্যাড্রেসে যখন আমরা লগ ইন করি বা ব্রাউজ করি, যে জায়গাটা নিয়ে যায় সেটা হচ্ছে মূলত ডোমেইন। তাহলে কি একটা আমরা বলতে পারি সহজে একটা ওয়েবসাইটের নামকে বা একটা ওয়েবসাইটের ব্রাউজার যে নির্দিষ্ট এরিয়াকে, জায়গাকে আমরা ডোমেইন বলতে পারি। এবার আসি এখানে কি আছে, আর এখানে আপনার 2 নম্বরে আছে হচ্ছে
টাইটেল, টাইটেলটাকে বলেন তো, টাইটেল মানে কি? শিরোনাম। ওকে, টাইটেল মানে যে কোনো কিছুর একটা সাবজেক্টকে আমি যদি সুন্দর করে সেন্টেন্সে আমি যদি সেটা লিখি সেটা হবে টাইটেল। এগুলো কিন্তু অনেক ইজি। ডোমেইন, টাইটেল, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন মানে কি? টাইটেলকে অপটিমাইজ করে আরও ডিটেলস যেটাকে বলা হয় সেটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে অন পেজের সাথে আমরা যেগুলো করবো সেগুলো আমি দেখাচ্ছি। ডোমেইন করব, টাইটেল করব, মেটা ডেসক্রিপশন করব। এখানে কি আছে? হেডিং। হেডিং, হেডিং মানে কি? ফার্স্ট হেডিং, সেকেন্ড হেডিং, থার্ড হেডিং। প্রথম ক্লাসে পড়াইছিলাম না যে আমাদের হেডিং দরকার। এখন কি হেডিংটা মূলত কেন দরকার? হেডিংটা হচ্ছে মূলত একটা কন্টেন্টের ফার্স্ট ইন্টারফেস বা ফার্স্ট লাইন, যেটাকে আমরা বিভিন্ন হেডিংয়ে বিভক্ত করি। সেটা বড় হইতে পারে, ছোট হইতে পারে, আরও ছোট হইতে পারে, আবার সাব হেডিং হইতে পারে। ঠিক আছে, তাহলে হেডিংটা মূলত আমাদের কোনো একটা কন্টেন্টের সাইজ বা অবস্থান যেটাকে বলতে পারি আমরা। এরপরে কি আছে? কিওয়ার্ড। কিওয়ার্ডটা অনেক পরিচিত না? কিওয়ার্ড কি করি আমরা? রিসার্চ করি। এসইওতে কি করতে হয়? কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ডটা মূলত কি নিয়ে? কিওয়ার্ডটা যে কোনো কিছু নিয়ে হইতে পারে, কিন্তু এখানে কিওয়ার্ডটা যখন আমরা করব, গুগলে যদি লিখি যে ফিশিং আউটডোর, এটাও একটা কিওয়ার্ড, তাই না? আচ্ছা, এই গেল কিওয়ার্ড। তারপরে কি আছে? আর তারপরে আছে হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার অল্টার টেক্সট। অল্টার টেক্সটটাকে বলেন তো স্যাররা? অল্টার টেক্সটটা হচ্ছে আমি যখন এইখানে এই যে সার্চ করলাম ফিশির আউটডোর, এখানে যদি আমি যাই যে একটা ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইট ওপেন করলে এইটা ফিশিং না? ফিশিং একটা ওয়েবসাইট নিয়ে গেল। এখন আমি যে এইখানে এই যে টেক্সটগুলো যে উপর ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হবে না? বা এইটা ওপেন করলে একটা ওয়েবসাইটে ঢুকবে না? একটা টেক্সটের উপর ক্লিক করলে যখন কোনো একটা ওয়েবসাইটে বা অন্য একটা পেজ ওপেন হয়, এটাকে বলা হয় অল্টার টেক্সট। ক্লিয়ার? আচ্ছা, এবার যাই, লাস্ট অপশন কি আছে? লাস্ট হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। একটা ইউআরএল এর স্ট্রাকচার নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই, একটা ইউআরএল এর অনেকগুলো স্ট্রাকচার থাকে। ঠিক আছে, কেমন স্ট্রাকচার থাকে? একটা ইউআরএল স্ট্রাকচার কি বলেন তো? ইউআরএলটা কি হইতে পারে? একটা ডোমেইনও হইতে পারে, আবার একটা পেজও হইতে পারে, একটা লিঙ্কও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বাট অল অ্যাবাউট ইউআরএল, তাই না? এখন এই ইউআরএলকে আমরা যদি নর্মালি আমরা ডিসক্রাইব করতে চাই, তাহলে এখানে ইউআরএলকে কি বোঝায়? ইউআরএল স্ট্রাকচার। এখন এটাকে আমরা যদি কপি করে জাস্ট গুগলের কাছে জিজ্ঞেস করে যে স্যার এখানে গুগল স্ট্রাকচারটা কি, তাহলে এখানে কিন্তু গুগল আমাদেরকে অনেক সহজেই কি করবে? বলে দেবে। ধরেন এখানে লিখলাম ইউআরএল স্ট্রাকচার, কি বলতেছে? এই ইউআরএল রিসার্চ লেবার ইজ ইজিলি ওয়েব অ্যাড্রেস। মানে কি? একটা ওয়েব অ্যাড্রেসকে আমরা ইউআরএল স্ট্রাকচার বলতে পারি। আর কি বলতে পারি? এইচটিটিপি। আমরা কি করি? এইচটিটিপি ফুল মিনিং কি বলেন তো? হাইপার টেক্সট এইচটিটিপি। আচ্ছা আচ্ছা, হাইপার টেক্সট এইচটিটিপি, তাই না? আচ্ছা, আমরা দেখি, হ্যাঁ, না দেখলে বুঝবো না। এখানে যা লিখে যদি এইচটিটিপি, এইচটিটিপির ফুল মিনিং কি? ধরেন এখানে মিনিং লিখলাম, আসছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ক্লিয়ার? ট্রান্সফার প্রোটোকল। আর আপনি যেটা বলতেছেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি হয়তো পড়ছেন, সেটা হচ্ছে বলা HTML বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, আইসিটিতে ওটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওটাকে HTML বলা হয়, এটা একটা কোডিং, একটা প্রকার একটা কোডিং বলা হয় এটাকে। ওটাকে ওয়েব কোডিং বলা হয়। ঠিক আছে, বা ওয়েবের ডিজাইনিং করতে যে ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয় সেটাকে বলে HTML। আর তাহলে এইচটিটিপি বলেন কি? এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট প্রোটোকল বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট থেকে যে ট্রান্সফার প্রোটোকলটা পাবেন সেটা হচ্ছে এইচটিটিপি। এবার যদি আমি আসি এখানে এইচটিটিপির স্ট্রাকচার, এখানে কি আসতেছে? এইচটিটিপি পাইলাম, এটা কি? এটা একটা ডোমেইন, একটা পাথ সোর্স, একটা ইন্ডাস্ট্রিয়াল বা সাবস্ক্রিপশন বা ফাইল নেম। একটা ফাইল নেমকে আমরা এইচটিটিপি দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা, দেখেন এরপরে কি আছে বলেন তো? এটা হচ্ছে একটা ইউআরএল স্ট্রাকচার। তাহলে আমরা যদি একটা ইউআরএল স্ট্রাকচারে যাই, এখানে কি লিখছি আমি? হাইপার টেক্সট না, একটা ইউআরএল এই যে স্ট্রাকচার দেখা যায়, এইটা কি একটা ইউআরএল, তাই না? আমরা যদি গুগলে কোনো একটা কিছু সার্চ দেই, এই ইউআরএলটাকে বলা হয় www.cloudflare.com। অনেক পরিচিত একটা সাইট, তাই না? cloudflare.com। তাহলে এইটার প্রথমে কি আছে? HTTPS, তারপরে কি আছে? ক্লোন, /, তারপরে কি www.
তারপরে ওয়েবসাইটের নাম, তারপরে .com। এই জিনিসটাকে ডিসক্রাইব করে হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। তার মানে একটা ইউআরএল স্ট্রাকচার কি কি থাকে? প্রথমে থাকবে এইচটিটিপি, তারপরে কি এস, তারপরে কি আছে ক্লোন, তারপরে কি আছে ডাবল স্ল্যাশ। এগুলো কিন্তু নর্মাল বেসিক ধারণা। একটা স্ট্রাকচারে কি থাকে? প্রথমে থাকবে এইচটিটিপিএস, তারপরে একটা ক্লোন, তারপরে দুইটা স্ল্যাশ, তারপরে www ডট, তারপর ওয়েবসাইটের নেম, তারপরে ডট, তারপরে কম। এটাকে মূলত বোঝাচ্ছে আমাদের ইউআরএল স্ট্রাকচার। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আছে কি ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংটাকে বলেন তো স্যাররা? আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি, ধরেন আমরা এই ওয়েবসাইটটায় প্রবেশ করলাম, এটায় প্রবেশ করার পর এখানে যে বিভিন্ন রকম এই যে ধরেন নিচে দাগ দেয়া এটা লেখা আছে না, এই যে প্রোটোকল দাগ দেয়া লেখা আছে না, এটা মূলত কিভাবে করে? এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ক্লিয়ার? এখন আমি যদি চাই এই ইন্টারনাল লিঙ্কিংটা কীভাবে করে, এখানে মূলত একটা ওয়েবসাইটে যখন আমি কোনো কন্টেন্ট পোস্টিং করি, কন্টেন্ট পোস্টিং করার সময় আমার যে কন্টেন্টটা রয়েছে, কন্টেন্টের মধ্যে আমি যে এখানে কর্ষণটা নিয়ে গেলে এখানে কি আসছে? একটা ওয়েবসাইটের কথা বলতেছে না, বা এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, যেখানে বলছে এখানে আরও কিছু আছে। আমি যদি এখানে ক্লিক করি আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আর একটা পেজে নিয়ে যাবে, তাই না? এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, বা যেটা আমার মেন ওয়েবসাইট থেকে আমি অন্য একটা পেজে ট্রান্সফার হইতে পারবো, এটাকে বোঝাবে কি ইন্টারনাল লিঙ্কিং। তাহলে এবার কি আমাদের অন পেজটা ক্লিয়ার মোটামুটি? আমরা এবার অন পেজের মেইন যে টপিক, বা আমার প্রথমে এসইও স্টার্ট করতে গেলে কি করতে হয়? কিওয়ার্ড রিসার্চ করতে হয়। 1 নম্বরে আমরা এখানে আছে কিওয়ার্ড রিসার্চ। তার মানে কি আমরা কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। এই ফাইলটা আপনাদের আজকে দিয়ে দেওয়া হবে কোথায়? গ্রুপে। আপনারা এটা বেসিক ধারণার জন্য রেখে দিবেন। এবার আসি, এটা গেল অন পেজ, আমরা শেষ করি। অফ পেজটা দিয়ে তারপর আমরা টপিকে চলে যাবো, ঠিক আছে? এবার আসি কি অফ পেজ এসইও। 2 নম্বরে কি আছে? অফ পেজ এসইও। অফ পেজ এসইও সবাই লিখে ফেলেন। এবার অফ পেজ এসইওর মধ্যে কি কি পাবো বলেন তো? অফ পেজ এসইওর মধ্যে পাবো হচ্ছে এই জিনিসগুলা, এই যে এইগুলা। এটাকে কপি করে আমি জাস্ট কোথায় নিয়ে যাব? অফ পেজ এসইও এখানে নিয়ে আসবো, পেস্ট করে দিলাম। এবার এখানে আমি দেখতে পাচ্ছি অফ পেজ এসইওর মধ্যে কি কি পাবো? ক্রিয়েটিং এ সাইট ম্যাপ। এটা হচ্ছে অফ পেজ এসইও। মানে ক্রিয়েটিং এ সাইট ম্যাপ মানে কি? আমার একটা ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটাকে আমি যদি অফ পেজ এসইও করতে চাই, তাহলে আমার ওই লিঙ্কটাকে কি করতে হবে? বিভিন্ন জায়গায় ছড়াছড়ি দিতে হবে। এখন এই ছড়াছড়িটা কোথায় দিব, কোথায় গিয়ে পড়বে, কোথায় কি হবে, এটাকে একটা সাইট ম্যাপ তৈরি করা মানে হচ্ছে ক্রিয়েটিং এ সাইট ম্যাপ। বা আমার টার্গেটেড একটা রিসার্চ করে আমি যেখানে যেখানে আমার সাইটটাকে আমি পৌঁছায় দেব, সেটাকে বলা হবে সাইট ম্যাপ। আর একটু যদি ডিটেলসে যাই, আমরা এখানে কি করব দেখলাম, ক্রিয়েটিং সাইট ম্যাপ, তাই না? তাহলে এখানে আমি জাস্ট লিখলাম যে SISEO সাইট ম্যাপ। এই যে সাইট ম্যাপ। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে এসইওর মধ্যে সাইট ম্যাপটা হচ্ছে মূলত কি? A site map tells search engine which page and file you think are important in your site and also provide valuable information about this file. আচ্ছা, একটু খেয়াল করেন স্যাররা, এখানে এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অন পেজ এসইওতে কি কি শিখলাম এগুলো। অফ পেজ এসইওর প্রথম অপশনটা আছে হচ্ছে সাইট ম্যাপ নিয়ে। হ্যাঁ, কোথায় আছে? এখানে, এই যে এটা দেখেন, এখানে আছে প্রথমে অফ পেজ এসইওতে কি আছে? ক্রিয়েটিং এ সাইট ম্যাপ। এখন এই সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট করে? সাইট ম্যাপের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা এরকম, ধরেন আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিল বায়ার, বা আপনার নিজের একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটটা কি করবেন? অন পেজ না, আপনি চাচ্ছেন অফ পেজ এসইও করতে। ঠিক আছে, কি করবেন? অফ পেজ এসইও। এখন অফ পেজ এসইওর প্রথমে আমাকে কি করতে হবে? একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে। সাইট ম্যাপটা কিভাবে? এখানে আমি গুগলকে জিজ্ঞাসা করছি সাইট ম্যাপটাকে, তাহলে গুগল বলতেছে যে টেল দ্য সার্চ ইঞ্জিন, মানে কি সার্চ ইঞ্জিনকে বলো যে হুইচ পেজ অ্যান্ড ফাইল ইম্পর্টেন্ট টু ইউর সাইট, মানে গুগলের কাছে কোন সাইটগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট ফাইলগুলোতে আমার ওয়েবসাইটকে আমি লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করলে যেটা অ্যাজ এ রেজাল্ট দাঁড়াবে সেটাই হচ্ছে
ভ্যালুয়েবল ইনফরমেশন হবে, এই যে ভ্যালুয়েবল ইনফরমেশন। তার মানে কি, গুগলের কাছে যে সাইটগুলো মূল্যবান, ওই সাইটগুলোতে আমার ওয়েবসাইটকে লিঙ্কিং করাইলে যে লিঙ্কটা দাঁড়াবে বা সেটাকে বলবো অফ পেজ এসইও, হ্যাঁ, বা এটাকে বোঝাবে হচ্ছে সাইট ম্যাপ, বা এই যে স্ট্রাকচারটা আমি তৈরি করব এটাকে বোঝাবে হচ্ছে ক্রিয়েটিং এ সাইট ম্যাপ। তাহলে কি বুঝলাম আমরা, অফ পেজ এসইও করতে প্রথমে কি প্রয়োজন হয়, একটা সাইট ম্যাপ বানাইতে হয়, তাই না? আচ্ছা, এবার আসি ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটাকে অনেক পরিচিত একটা ওয়ার্ড না? আমরা অনেকেই কি করি, ব্যাকলিঙ্ক নিয়ে মাতামাতি করি, অনেকেই ব্যাকলিঙ্ক নিয়ে পাগল হয়ে যায়। কি জন্য? কারণ এই ব্যাকলিঙ্কটা এমন একটা জিনিস যেটা গুগলের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাকলিঙ্কটা মূলত এই ব্যাকলিঙ্কটা মূলত কোথা থেকে আসে? ব্যাকলিঙ্কটা আসে হচ্ছে সাইট ম্যাপ থেকে, ঠিক আছে? আমি যে সাইট ম্যাপটা তৈরি করব, এই সাইট ম্যাপের যে লিস্টিং থাকবে, সেই লিস্টিং যে এরিয়া থাকবে, সেই এরিয়া বেস করে আমাকে কি করতে হয়, ব্যাকলিঙ্ক করতে হয়। এখন ব্যাকলিঙ্কের জন্য যে লিস্টটা থাকবে বা ব্যাকলিঙ্কের জন্য যে স্ট্যাকটা থাকবে, সেটাকে আমরা কি বলতে পারি, সাইট ম্যাপ। ক্লিয়ার? ওকে, এবার আসি গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা কি বলেন তো স্যাররা? ওকে, লেট মি এক্সপ্লেন। ওকে, তাহলে গেট পোস্টটা হচ্ছে মূলত, ধরেন আমি গুগলে এখানে যাই, লিখলাম হচ্ছে ফিশিং, তাই না? ফিশিং আউটডোর, এই একটা সার্চ ইঞ্জিন দিলাম, এখানে প্রথমে কি আসতেছে, আউটডোর লাইভ, একটা ওয়েবসাইট দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার এই কিওয়ার্ডটা, আমি ফিশিং নিয়ে কাজ করি, আমারও একটা ওয়েবসাইট আছে এই ফিশিং নিয়েই। এখন আমি চাচ্ছি যে স্যার এই যে টপ এই কিওয়ার্ডটা সার্চ দিলে প্রথমে যে পেজটা আসতেছে, এই পেজের এখানে ফিশিং লিখে যে প্রথম র্যাঙ্কে আসতেছে, তার মানে কি ও অনেক আগে আছে। এখন আমি যদি চাই যে আমারও একটা ওয়েবসাইট আছে, আমি ফিশিং নিয়ে কাজ করি, আমি ওই ফিশিংয়ের ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যে কোনো একটা পোস্টে বা যে কোনো একটা পোস্টের কলামে কি করব, ট্রাফিক না, এখানে কি পড়ছিলাম আমরা, এখানে পড়ছিলাম কি পড়ছিলাম উপরে, ইন্টারনাল লিঙ্কিং। তাহলে আমরা এখানে কি করব, যদি আমরা এই ওয়েবসাইটটাকে, এই ওয়েবসাইটে কোনো একটা পেজে আমাদের যে পেজটা আছে সেই পেজটাকে আমি ইন্টারনাল লিঙ্কিং করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, গেস্ট পোস্ট করতে হবে। গেস্ট পোস্ট কীভাবে করে, এই যে ওয়েবসাইটটা আছে, বুঝতেছেন এই ম্যাডাম, কোনটা কে? আচ্ছা, যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতেছিলাম, আমরা করছিলাম হচ্ছে গেস্ট পোস্টটা কি, গেস্ট পোস্টটা হচ্ছে ধরেন আমি গুগলে একটা ওয়েবসাইট সার্চ করলাম, কি কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড সার্চ দিয়ে আমি যখন সার্চ করলাম, আসেন বুঝেন, গুগলে আমরা এই কিওয়ার্ড দিয়ে একটা কিওয়ার্ড সার্চ করলাম, সার্চ করলে প্রথম র্যাঙ্কে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে সেটা মূলত কি, সেটা হচ্ছে র্যাঙ্কিংয়ে ফার্স্ট আছে, তাই না? তার মানে কি, এই যে এই ওয়েবসাইটে এমন কিছু আছে যে জন্য গুগল মনে করতেছে কি, যে ফিশিং আউটডোরের জন্য এই ওয়েবসাইটটাই প্রথমে প্রায়োরিটি বেশি দিচ্ছে। এবার এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, এই ওয়েবসাইটের মধ্যে যে প্রথম যে এই 1-2টা বা 3-4টা অনেক পোস্ট আছে না, এই পোস্টের মধ্যে কি অবশ্যই এই কিওয়ার্ডটা আছে, বা এই কিওয়ার্ডটা কাজ করা হয়েছে, এসইও কাজ করা হয়েছে, যে জন্য এই পোস্টগুলা দিয়ে এই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে ফার্স্ট আসছে। এখন গেস্ট পোস্টটা মূলত কি, গেস্ট পোস্টটা আছে এই যে একটা সাইটের ওনার আছেন একজন, এই সাইটের যে ওনার আছে, আমরা কি করব, গেস্ট পোস্ট যখন করব তখন আমরা এই ওনারের সাথে কন্ট্যাক্ট করব। কি করব, আমরা যদি এই ওয়েবসাইটের যে ওনার আছে তার মেইল নাম্বারটা আমরা বের করব, বা এই যে সাইট আছে এই সাইটটা কি ইমেল দিয়ে হোস্টিং কিনা, কি ইমেল দিয়ে ডোমেন কিনা, এটা গুগল থেকে বের করে আমরা তাদেরকে কি করব, মেইল করব। মেইল করে তাদেরকে আমরা একটা সুন্দর করে একটা মেইল করব যে স্যার আপনার এই, আমি দেখলাম আপনার এই সাইটটা গুগলের ফার্স্ট র্যাঙ্কে আসছে, কোন কিওয়ার্ডে, ফিশিং আউটডোর কিওয়ার্ডে। এখন আমি চাচ্ছি যে স্যার আপনার এই ওয়েবসাইটে, আমার একটা ফিশিং একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আপনার কোন একটা পোস্টে ইন্টারনাল লিঙ্কিং করে দেন, লিঙ্কিং করবেন, এবং এইটার জন্য আপনি কয় ডলার নেবেন বলেন, বা আপনি কয় ডলার আপনি চান, আমি সেটা পেড করতে প্রস্তুত। ক্লিয়ার? যখন আমি এইটা লিখে তখন মেইল করব, তার মানে এখানে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যু আছে না, তখন এই যে লোক, এই লোকটা অবশ্যই চাইবে যে তাকে আমার একটা পেইড সার্ভিস দিতে। তার মানে আমি যেহেতু তাকে পেইড করব, আমারও একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে র্যাঙ্কিং করার জন্য তার সাথে ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। তার মানে কি, তাকে যদি আমি মোটামুটি
সে যদি বলে রিপ্লাই মেইলে যে ঠিক আছে স্যার সমস্যা নাই, আমার এই ওয়েবসাইটে র্যাঙ্কিংয়ে আছে, আপনারও একটা ফিশিং ওয়েবসাইট আছে, আপনার ওই ফিশিং ওয়েবসাইটটা আমার কোনো একটা পোস্টে আমি আপনাকে লিঙ্ক করে দেবো, এই জন্য আপনাকে কত ডলার দিতে হবে, $20 দিতে হবে বা $100 দিতে হবে। তখন আমি কি করব, আমি ওই টাকাটা তাকে পেড করব, সে আমাকে লিঙ্ক আপ করে দেবে। যখন এই লিঙ্ক আপটা করে দেবে তখন গুগল মনে করবে যে এই ওয়েবসাইটটার সাথেও আমার ওয়েবসাইটটাও লিঙ্ক আপ হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে গেস্ট পোস্টিং। তার মানে কি বোঝায়, আমি যে একজন গেস্ট, আমার একটা ওয়েবসাইট আছে, আমি গেস্ট অনুসারে এই ওয়েবসাইটের আন্ডারে যে একটা লিঙ্ক আপ পাইলাম, এই লিঙ্কটাই হচ্ছে মূলত গেস্ট পোস্টিং। সবাই কি কঠিন মনে হচ্ছে? আচ্ছা, গেস্ট পোস্টিং, এখানে আমাদের মেইন টপিকটা ছিল হচ্ছে কি, গেস্ট পোস্টিং। ব্যাকলিঙ্ক তো মোটামুটি বলছি না? আচ্ছা, ব্যাকলিঙ্ক বলি নাই, আমি এখানে গেস্ট পোস্টিং নিয়ে আলোচনা করতেছি। এখানে গেস্ট পোস্টিংটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা এই ফিশিং আউটডোরে র্যাঙ্ক করাইতে, মানে গুগলের ফার্স্ট পেজে আনতে। তাহলে আমি এখানে যদি গেস্ট পোস্টিং করতে চাই বা গেস্ট পোস্টিংয়ের এসইও করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই যে গেস্ট পোস্টিং লেগে সার্চ দিলাম গুগলে সার্চ দিয়ে এই 1টা 2টা বা 3টা ওয়েবসাইটকে আমাকে টার্গেটে রাখতে হবে, প্রথম 3টা ওয়েবসাইট। এখন এই 3টা ওয়েবসাইটের যারা মালিক বা যারা ওনার, তাদেরকে আমি মেইল করব। কি মেইল করব, যে স্যার আমারও ফিশিং একটা ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটটা যাচ্ছি আপনার ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক আপ করাইতে। কিভাবে? ধরেন এই ওয়েবসাইটের মালিক হচ্ছে আমি, এখন আমি চাচ্ছি, আমি রেগুলার এখানে পোস্ট করতেছি, ওয়েবসাইটে পোস্ট করতেছি, এখন এই একটা পোস্ট আছে, ধরেন প্রথম এই ওয়েবসাইটটা, এখানে ঢুকে আমি যদি এখানে এই যে ফিশিং না, এগুলো কি মাছ না, তাহলে মাছের যে ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের সাথে কোনো একটা কন্টেন্টের সাথে এই যে এরকম একটা লিঙ্ক আপ করে দেবো। ধরেন এই একটা কন্টেন্ট, ধরেন ফিশিং একটা ওয়েবসাইটে, ধরেন এখানে ফিশিং লেখা কোথায় আমি খুঁজি, হ্যাঁ, কন্ট্রোল এফ দিই, এখানে এফ দিয়ে লিখলাম ফিশিং, এই দেখেন ফিশিং আসছে না। এখন আমি চাচ্ছি এই ফিশিং কোনো একটা জায়গায়, এই ফিশিংয়ের এখানে ইন্টারনাল লিঙ্ক দিয়ে এরকম কি করবে, এরকম একটা লিঙ্ক আপ করে দেবো। এই যে এরকম লিঙ্ক আপ এই ফিশিংয়ে কে করে দেবে, ওই ওয়েবসাইটের যে ওনার, সে আমাকে এরকম একটা লিঙ্ক আপ আমার ওয়েবসাইটে করে দেবে। তার মানে কি, এই ওয়েবসাইটে যারা ভিজিট করবে, তখন যারা এই ফিশিংটা দেখবে, এই ফিশিংয়েও একটা এরকম একটা এই যে এরকম একটা ইয়া পাবে, যেটা ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখেন, এটা কি ফেসবুকে নিয়ে গেছে না? এরকম ফেসবুক বাদেও আরও অনেক লিঙ্ক আপ আছে, দেখেন আমি আপনার দেখাই। এই যে দেখেন, এই একটা, এটাই যদি যাই, এটা কই নিয়ে যাচ্ছে, এটা আর একটা ওয়েবসাইট নিয়ে যাচ্ছে না, এটা ওদেরই। আচ্ছা, আমরা একটু গেস্ট পোস্টিংয়ে যাই, দেখেন এটা কি গেস্ট পোস্টিং পাওয়া যাবে? আচ্ছা, ব্যাগে যাই, আচ্ছা এটা একটা টপিক, এটা দেখাইতে গেলে আপনাদের অনেক টাইম লাগবে, ঠিক আছে। আমরা আজকে ইন্ট্রোডাকশন করতেছি না, যখন আমরা ডিটেলস যাবো গেস্ট পোস্টিংয়ে, তখন আমরা গেস্ট পোস্টিং কীভাবে করে, তখন যদি করে তখন আমরা বুঝতে পারবেন, ঠিক আছে। এখন এটা মাথা মাথা দরকার, এখন যদি বোঝেন যে গেস্ট পোস্টিংটা এইটাই, যে আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি অন্য ওয়েবসাইটে স্পন্সর করলে যেখানে আমার ওয়েবসাইটে দেখাবে, সেটাই গেস্ট পোস্টিং। এতটুকু বুঝে রাখেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই, তারপরে নেক্সট টপিকে যাই। গেস্ট পোস্টিংয়ের পরে কি আছে, ব্যাকলিঙ্ক আছে না, ব্যাকলিঙ্কটা বলছিলাম। ব্যাকলিঙ্কটা মূলত হচ্ছে আপনার এই যে আমাদের মেইনলি আমরা এসইও করি কি, অফ পেজ এসইও করি। অফ পেজ এসইও একটা লিস্ট থাকে, গুগলের কাছে একটা লিস্ট থাকে, যে লিস্টগুলা বা যে ওয়েবসাইটগুলা গুগলের অনেক ভালো র্যাঙ্কিংয়ে আছে, বা কিছু সোশ্যাল মিডিয়া আছে, বা কিছু ব্যাকলিঙ্ক সাইট আছে। এখানে যদি আমি জাস্ট এখানে লিখি যে বেস্ট ব্যাকলিঙ্ক সাইট, এই যে বেস্ট ব্যাকলিঙ্ক সাইট যদি লিখি, এখানে কিন্তু অনেক ধরনের, এই যে পিন্টারেস্ট, কোরা, রেডিট, মিডিয়াম, টিউম্বার, ওয়ার্ডপ্রেস, লিঙ্কডইন, মাইস্পেস, বিহ্যান্স, এগুলো হচ্ছে ব্যাকলিঙ্কের সাইট। এরা মূলত ব্যাকলিঙ্ক দিয়ে থাকে আমাদেরকে। এখন এগুলা কিন্তু গুগলের অনেক হাই র্যাঙ্কে আছে এরা, ঠিক আছে। মানে এখানে সার্চ দিলে, এখানে যে কোনো সার্চ দিলে যে কোনো ওয়েবসাইট পাওয়া যায় সহজে। তাহলে আমরা ব্যাকলিঙ্ক করতে চাই, ব্যাকলিঙ্ক করলে এইসব সাইটের ব্যাকলিঙ্ক আমরা নিতে পারবো। তো এইসব সাইটের ব্যাকলিঙ্ক কীভাবে নেয়, অবশ্যই এইসব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা এখানে দিয়ে, যে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমার একটা পেজও আছে,
তখন আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক বের করতে পারবো। কি দেখাবো? হ্যাঁ, এটা দেখাবো, এটা আছে। আমরা ছিলাম হচ্ছে কোথায়, গেস্ট পোস্টিং এ, তাই না? গেস্ট পোস্ট, তাহলে ওইটা। এবার আসি এসএমও। এসএমওটা কি বলেন তো? একটু খেয়াল করি, এসএমও মানে কি? এসএমও মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এইটা কি একটা ফেসবুকের সাথে সম্পর্কিত না? তার মানে কি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আমরা যে বললাম এসএমও, এখন যদি আমরা এখানে জাস্ট গুগলে সার্চ করি এসএমও, এখানে কোন কোন সাইটগুলো, এখানে দেখলাম এসএমও অল সাইট, এই দেখেন এসএমও টুলস বা এসএমও টুলস, এটা এখানে পাবেন না। আচ্ছা, এসএমওটা মূলত হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। ধরেন আমি যে প্রথমে কি দেখালাম, ব্যাকলিঙ্ক দেখালাম না? ব্যাকলিঙ্কেরও কিছু সাইড লিস্ট আছে, আবার এসএমওরও কিছু সাইড লিস্ট আছে। ধরেন আমাদের তো শুধুমাত্র যদি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করি, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিন্তু অনেক রকম সাইট আছে যেগুলো আমরা জানি না। জানি, ধরেন রেডিট নাম শুনছেন, বিহ্যান্স হয়তো নাম শুনছেন, কেউ নাম শুনছেন, কেউ শুনে না, এরকম হাজারো সাইট আছে, হাজারো সোশ্যাল মিডিয়া আছে। তখন আমরা যখন অফ পেজ এসিও নিয়ে কাজ করব, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এখানে সোশ্যাল মিডিয়া, এমন এমন কিছু সোশ্যাল মিডিয়া আছে, সোর্স আছে, ওগুলো কাজে লাগে। আমরা যদি ওইখানে সোশ্যাল মিডিয়া খুলি, তাহলে কি ওইটা অপটিমাইজেশন হবে। তার মানে এখানে বোঝাচ্ছে এসএমওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। সেটা ফেসবুক হইতে পারে, রেডিট হইতে পারে, টুইটার হইতে পারে, এরকম। তো আমরা মূলত কেন খুলবো এটা? এটা খুলবো অফ পেজ এসিওর জন্য বা অফ পেজ এসিও মার্কেটিংয়ের জন্য। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের নামে আমরা অন্যান্য ওয়েবসাইটে যত সোর্স বানাবো তত আমাদের এসিও হাই হবে, তাই না? তো এটা মূলত সেটাই, সেটা হচ্ছে বলা হয়, ভাষাকে বলা হয় এসএমও। এবার আসি ফরাম সাবমিশন। ফরামটা কি বলেন তো? ফরামটা কি? আচ্ছা, জনসমষ্টি না, আপনি বলেন। তাহলে ফরামটা হচ্ছে মূলত এখানে আমরা কি বিভিন্ন ওয়েবসাইটে লেখালেখি করি না, আবার বিভিন্ন ফরামে লেখালেখি করি। কিন্তু ফরামটা কি? ফরামটা কয় প্রকার দেখেন। আমরা যদি ফরামে যাই, তাহলে এখানে যদি আমি লিখি যে FROMS, এই যে দেখেন ফরাম সাবমিশন, ঠিক আছে? ফরাম সাবমিশন যদি আমি এখানে কপি করে গুগলে সার্চ দিই যে ফরাম সাবমিশন সাইট লিস্ট বা ফরাম সাবমিশন সাইট ফর ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু একটা লিস্ট পেয়ে যাবো। আমরা কি পেয়ে যাব? লিস্ট। টপ যে রেটেড যে ফরাম সাবমিশনের সাইটগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাব। এই যে দেখেন নিচে, এই যে দেখেন ফরাম সাইটগুলো এরকম হয়। কি নাম হয়? punaka.com, ফরাম cappanet.com বা cappanet.net, তারপরে ফরাম wordpress.com, এরকম হাজারো ওয়েবসাইট আছে যেগুলো সাধারণত ফরাম পোস্টিং হয়। এই ফরামটা মূলত এক প্রকার লেখালেখির একটা জায়গা বা বিভিন্ন ফরাম করে। ফরামে যদি আমরা দেখি, ধরেন এই প্রথম ওয়েবসাইটটা আমরা যাই, ফরামটা কেমন হয় দেখে আসি। এটা মূলত হচ্ছে ফরামের একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখন ফর্মটা মূলত হচ্ছে, আমরা কি ল্যান্ডিং পেজ পড়ছিলাম না? ল্যান্ডিং পেজ পড়ছিলাম। ল্যান্ডিং পেজ আমরা কিসে পড়ছিলাম? ল্যান্ডিং পেজটা একটু মনে করেন, ল্যান্ডিং পেজটা কোথায় পড়ছিলাম? ফেসবুক, রাইট। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনে ল্যান্ডিং পেজ হয় না, ই কমার্স সাইট হয় না? তো সেই ই কমার্স সাইট আবার যে ইয়া হয়, সেই ল্যান্ডিং পেজগুলোও ফর্ম সাইট হয়। এই যে এগুলা কি একটা ফর্ম সাইট, ঠিক আছে? ধরেন এটাও ফর্মও এক প্রকার ওয়েবসাইটে, ঠিক আছে? ওয়েবসাইটে, বাট এখানে শুধুমাত্র কি থাকে? বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। এই যে বিজনেস লিস্টিং, মলস ইন ইউএসএ, আওয়ার সার্ভিস, এটা একটা ওয়েবসাইট। এটাও এই ওয়েবসাইটে কি দেয়? ফর্ম পোস্টিং দেয়। মানে কি? এক ধরনের একটা ফর্ম আছে, সেই ফর্মে লেখালেখি করা যায়। এই যে ব্লগ, একটা ওয়েবসাইটে কিন্তু ব্লগও আছে আবার ফর্মও আছে। ফর্ম যদি খুঁজে দেখেন, ফর্ম আছে নাকি? আচ্ছা, ওরা গোয়েস্ট পোস্ট রাখে নাই, আমরা একটু ডিটেলসে যাই। এই যে আচ্ছা, ওরা ফর্ম রাখে না, ওরা ব্লগ রাখছে। হ্যাঁ, ব্লগ আর ফর্ম কিন্তু সিমিলার। হ্যাঁ, ব্লগ যেরকম এক প্রকার লেখালেখির জায়গা, ফর্মও কিন্তু ফর্ম পোস্টিংও এক প্রকার লেখালেখি। মানে কি? আমি ওয়েবসাইটটা লিখছি বা ওয়েবসাইটটা আমি বানাইছি, এখন এই ওয়েবসাইটে
পাবলিক যখন ভিজিট করবে, ভিজিট করে তার একটা মতামত আছে না, বা সে হইতে পারে না যে এই আমার ওয়েবসাইট দ্বারা সে উপকৃত হয়েছে, তখন কি করবে, সে রিভিউ দিতে পারে, বা সে এই ওয়েবসাইট সম্পর্কে লিখতেও পারে, বা কোনো জায়গায় শেয়ারও করতে পারে। তো ওইটা যে যেখানে যেখানে যে শেয়ার করে, এই শেয়ারটা মূলত ফ্রম, ঠিক আছে, ফ্রম পোস্টিং বলো এটাকে। তো ফ্রম পোস্টিংটাও আমাদের একটা পার্ট, এটা আমরা দেখাবো, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করাবো। তো আপনারা এটুকু জেনে রাখবেন যে ফ্রম সাবমিশনটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের সাথে ওইটার সম্বন্ধে লেখালেখি যেটাকে বলে, সেটাকে বলা হয় ফ্রম সাবমিশন, ঠিক আছে। আচ্ছা, লাস্টে আছে কি ডাইরেক্টরি সাবমিশন। ডাইরেক্টরিটা কি বলেন তো? এই ডাইরেক্টরি সাবমিশনটাও এক প্রকার একটা ওয়েবসাইট নিয়ে কোন একটা ওয়েবসাইটের কাছে রিভিউ দেয়া, রিভিউটা মূলত ডাইরেক্টরি। এখন আমি যদি লিখি যে ডাইরেক্টরি সাবমিশনটা কেমন হয়, এই যে একটা পার্ট, এই পার্টগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য? অফ পেজ এসইওর জন্য। আমরা দেখে লিখি ডাইরেক্টরি, এই যে ডাইরেক্টরি সাবমিশন সাইট। এই সাইটটা লিখলে কি পাবো আমরা? প্রায় 180+ সাইট পাবো, যেগুলো হচ্ছে এরকম ডাইরেক্টরি সাবমিশন দেয়। দেখেন এখানে ডাইরেক্টরি সাবমিশন লিস্ট আছে, এই যে এগুলো হচ্ছে মূলত ডাইরেক্টরি ডু ফলো। কি ফলো? ডু ফলো লিঙ্ক। এগুলো হচ্ছে মূলত ডু ফলো লিঙ্ক। এই ডু ফলো লিঙ্কগুলো কি করতে হয়? ডাইরেক্টরি সাবমিশন করতে হয়। এরা মূলত এই যে লিস্ট ডাইরেক্টরি, তারপরে এই যে A1 webminary.org, তারপরে .com org, এরকম অনেক ধরনের সাইট আছে যে ফ্রি। এগুলো সাধারণত কি ডু ফলো ওয়েবসাইট, ব্যাকলিঙ্ক না, ডু ফলো ব্যাকলিঙ্ক না, ব্যাকলিঙ্ক আলাদা। এটা হচ্ছে ডিরেক্টরি। এরা মূলত কি দেয়? এরা মূলত ডিরেক্টরি দেয়, ডিরেক্টরি সাবমিশন করে। এই যে ডিরেক্টরি সাবমিশনটায় এখানে মূলত আমার ওয়েবসাইট নিয়ে আমি এই ওয়েবসাইটগুলোতে একটা কিছু লিখে পোস্ট করব, এটা মূলত ডিরেক্টরি সাবমিশন, ঠিক আছে। তাহলে এবার আসে, এখানে আসে কি লাস্টে ডিরেক্টরি সাবমিশনটা এটা, তারপরে আসে কি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এসইও কিন্তু অনেক বড় একটা জিনিস, আপনাদের কিন্তু অনেক কঠিনভাবে মনে হতে পারে, বাট আমরা যেগুলা সহজ বা যেগুলা অ্যাভেলেবল চলতেছে সেগুলাই শিখবো। বাট আপনাদের অল অ্যাবাউট সব কিছু জানার দরকার আছে স্যার, কারণ আপনি যখন এসইও শিখবেন, এসইওর এ থেকে জেড পর্যন্ত সবই শিখবেন, যেন আপনার অন্তত কেউ জিজ্ঞেস করলে বলতে পারে যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কি এসইওর। আপনি বলতে পারেন কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে কোনো একটা ওয়েবসাইট নিয়ে যখন আমরা কোনো ওয়েবসাইটে বা কোনো গুগলকে যখন আমরা কোয়েশ্চেন করি, তখন একটা অ্যান্সার কি গুগল দেয় না, এই কোয়েশ্চেন অ্যান্সারটা একটা র্যাঙ্কিং, একটা ফ্যাক্টর। তো এটা আমাকে জানা। আবার লাস্টে কি আছে? আর্টিকেল সাবমিশন, ঠিক আছে। আর্টিকেল সাবমিশনটাও মূলত এক প্রকার একটা অফ পেজ এসইওর একটা পার্ট। আমরা যদি গুগলে এখানে সার্চ দিই যে আর্টিকেল সাবমিশন, আর্টিকেল সাবমিশনটা কোথায় করে? বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে দেখবেন যারা কি ফ্রিলি আর্টিকেল লিখতে দেয়। যেমন আমরা কি প্রথম ক্লাসে কি পড়ছিলাম? ব্লগ পোস্টিং না, ব্লগ নিয়ে একটা ক্লাস করেছিলাম না? এবার আপনাদের ব্লগার প্রয়োজন হবে। ব্লগারটা মূলত কিন্তু এক প্রকার আর্টিকেল সাবমিশনের ওয়েবসাইট। তাহলে আমরা কি করছিলাম? ব্লগারে একটা নিউজ করছিলাম না, একটা নিউজ নিয়ে লিখছিলাম না, নিউজ লিখে ওটাকে পাবলিশ করছিলাম না? এই যে ব্লগার একটা সাইট, এটাও কিন্তু এক প্রকার একটা সাইট। এই ব্লগারে যখন আমরা লেখালেখি করলাম, লেখালেখি করে পোস্টিং করলাম, ওইটা কি ফ্রি না? ফ্রিভাবে তো পোস্টিং করতে দিছে আমাদেরকে। তাহলে ওইটাই মূলত হচ্ছে আমাদের এখানকার এই যে আর্টিকেল সাবমিশন সাইট, সেটা blogger.com, wordpress.com, অন্যান্য সাইট, এরকম অনেক সাইট আছে, ঠিক আছে, যেখানে ফ্রিভাবে আর্টিকেল সাবমিশন করা যায়। তাহলে স্যাররা ইন্ট্রোডাকশনে আমরা কি শিখলাম আজকে বলেন তো? আমরা শিখলাম হচ্ছে এসইও। এসইও শিখলাম। এসইওর এখানে 3 প্রকার এসইও। আমরা কি নিয়ে কাজ করব? হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও কত প্রকার? 2 প্রকার, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজ এসইওর মধ্যে কি কি আছে? ডোমেইন আছে, টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন, হেডিং, কিওয়ার্ড, অল্টার টেক্সট, ইউআরএল স্ট্রাকচার, ইন্টারনাল লিঙ্কিং। অফ পেজ এসইওর মধ্যে কি আছে? ক্রিয়েটিং এ সাইট ম্যাপ, ব্ল্যাক লিঙ্ক, গেস্ট পোস্ট, তাই না? গেস্ট পোস্ট, এসএমও মানে কি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, ফর্ম সাবমিশন, ডাইরেক্টরি সাবমিশন, তারপরে কি আছে? কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, লাস্টে কি আছে? আর্টিকেল সাবমিশন। এগুলা কি ক্লিয়ার? সবাই কি এগুলা কি মনে রাখতে পারবেন? যদি মনে নাও থাকে ফাইল করে কম্পিউটারে রেখে দেবেন, যখন মনে হয় যে এসইওর দরকার হয় তখন সেটা নিয়ে কাজ করবেন। এখন আসি আপনাদের টপিকে। আপনি যদি বলেন যে স্যার আমি এখানে কি নিয়ে কাজ করব, টপিকের কিন্তু এখানে অভাব নাই। এসইও কিন্তু বিশাল বড় একটা জায়গা।
এখানে একটা জিনিস নিয়ে কাজ করলেই সে ফাইবার আপওয়ার্কে এত এত কাজ করতে পারবে। আমাকে শিখতে হবে হচ্ছে স্পেসিফিক 4 থেকে 5টা স্কিল, যেটা আমার এসইও করতে কাজে লাগে এবং এসইওকে কাজে লাগে আমি কীভাবে মার্কেট প্লেসে কাজ পাইতে পারি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে স্যার আপনারা কি এসইও ফুল শিখতে চান নাকি ফাইবারে কাজ করার মতো আপওয়ার্কে কাজ করার মতো 4 থেকে 5টা বেস্ট স্কিল শিখতে চান বলেন? ফুল। আচ্ছা, ফুল কয়জন শিখতে চান? আর ফাইবার আপওয়ার্কের বেস্ট 5টা স্কিল এরকম শিখতে চান কয়জন? কাজ করার মতো 4-5টা হলে হবে। ওকে ফাইন। আচ্ছা, এর দলে কয়জন বলেন? শরীফার দলে কয়জন? আর সব কে যেন বলছিল? আপনি ফুল। আচ্ছা, ফুল শিখবেন আর আপনারা হচ্ছে মোটামুটি শিখবেন। আচ্ছা, এখানে মূলত আমি আপনাদেরকে সাজেশন দেবো কোনটা, সেটা হচ্ছে আপনারা শিখবেন ফুল, সমস্যা নাই, সবই শিখাবো আমি, কিন্তু এই এসইওটা কিন্তু অনেক সহজ কিছু না, ঠিক আছে? আরও ডিপ অনেক ব্যাপার আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। এটা হচ্ছে এসইও, আমিও যে একজন এসইও ডেভেলপার, আমি আজকেও এসইও শিখতেছি। আমি আজকে নিজেও সকালে 4টা টিউটোরিয়াল দেখছি, যেটা কি পেইড টিউটোরিয়াল। আমিও নতুন কিছু শেখার জন্য অনেক ট্রাই করতেছি। আপনি যখন এসইওর মাঠে নামবেন, আপনি কখনো এটা বলতে পারবেন না আমি এসইও সব পারি। এটা যে বলবে সে হলো 1 নম্বর বোকা, ঠিক আছে? এসইওর এমন এমন ডিপ কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো বাংলাদেশের মানুষ জানেই না, এরকম আছে। বাট অনেক ভালো ভালো এসইও ডেভেলপার আছে আমাদের বাংলাদেশে, যাদের জন্য আমাদের ফিল্ম মিডিয়া, তারপরে এই যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, তারপরে বলেন অফিসিয়াল বড় বড় জায়গা এখনো টিকে আছে, বড় বড় জায়গা নিয়ে দখল করে আছে। এই জন্য বাংলাদেশ এখনো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আগায় আছে। শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশও আগে আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ওরাও কিন্তু এগুলো নিয়েও কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, এরকমও মোটামুটি এসইও নিয়ে টোটাল আপনাদের একটা বিশ্ববিদ্যালয়ে একটা পুরাটা সাবজেক্টই আছে যে কি এসইও। হ্যাঁ, অনার্স মাস্টার্স এরকম আছে, এসইও এর উপর অনার্স মাস্টার্স করে, ঠিক আছে? তো এটাকে সহজভাবে নেওয়া যাবে না, বাট আমরা যেহেতু আমাদের 4 মাসের কোর্স, আমরা এখান থেকে এমন কিছু শিখবো যে শেখাগুলো কাজে লাগে, আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো এবং বাস্তব জীবনে আমরা কিছু একটা হলেও করতে পারবো। আমাদের টার্গেট এটা, ক্লিয়ার? তাহলে আজকে ইন্ট্রোডাকশন ছিল এই পর্যন্ত। 1 ঘন্টার ক্লাস আমরা রেকর্ড করলাম। আমরা এই যে ব্যাপারগুলো জানলাম, আমরা নেক্সট প্রথম ক্লাসে আমরা কি নিয়ে কাজ করব? অন পেজ এসইওর কি নিয়ে কাজ করব? কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব। এবার আপনাদের আসি হচ্ছে হোমওয়ার্ক নিয়ে। যদি আমি হোমওয়ার্কের কথা বলি, HOMEWORK, হোমওয়ার্ক। আপনাদের আমি হোমওয়ার্ক দিব, দেখেন সারা একটু তাকান, আপনারা গল্প বাদ দিই। এই যে ব্যাপারগুলো দিছি, এই ব্যাপারগুলো ক্লিয়ার? আপনারা মোটামুটি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে এর মধ্যে যেগুলো করলাম, এগুলো নিয়ে কারো কোশ্চেন আছে কোনো, বা কোনো কিছু আছে কনফিউশন, স্যার এটা বুঝতেছি না এরকম কিছু, তাহলে আমি রিভিউ করবো, বলেন? মাথায় বললে তো হবে না, আমরা তো সব শিখবো না। এখানে কিছু কিছু ব্যাপার আছে, দেখুন আমাদের বলি, আমাদের কাজে লাগবে, মেইনলি কাজে লাগবে কি, আমি বলে দিই এখানে, দেখেন এটা সহজ করে দিই। প্রথমে আমাদের কাজে লাগবে অন পেজ এসইও। অন পেজ এসইওর মধ্যে কি কি লাগবে আমাদের? অন পেজ এসইওর মধ্যে লাগবে হচ্ছে আমাদের টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, এই অন পেজ এসইও সবই লাগবে, ঠিক আছে? অন পেজ এসইও সবই লাগবে। এবার যদি বলেন অফ পেজ এসইওর কি লাগবে, অফ পেজ এসইওর সীমিত কিছু লাগবে। যেমন অফ পেজ এসইওর আপনার মার্কেট প্লেসে কাজ করতে গেলে ব্যাকলিং জানতেই হবে, মাস্ট। ব্যাকলিং আর হচ্ছে গেস্ট পোস্টিং, এই দুইটা আপনাকে মাস্ট জানতেই হবে। আপনি যদি নাও শিখতে চান, আপনার জোর করে শিখবো আপনার, কারণ আপনার এই দুইটা মাস্ট লাগবেই, ঠিক আছে? আর আছে ক্রিয়েটিং সাইট ম্যাপ, এটা দেখাই দেবো, এটা অনেক ইজি একটা ব্যাপার। সাইট ম্যাপ আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করব, একটা সিলেবাসের মতো তৈরি করব, বাইরের কাজ হোক, ওইটা হচ্ছে মূলত সাইট ম্যাপ। আমার টার্গেট কি এবং কী নিয়ে কাজ করব, কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবো, এটাই সাইট ম্যাপ, ঠিক আছে? আর এখানে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, এগুলো আপনারা অনেক ইজিলি পারবেন, কারণ আপনারা ফেসবুক অ্যাড জানছেন, এগুলাও অনেক ইজি। এগুলো হচ্ছে সোর্স, আপনারা যে সোর্স দিয়ে দেবো, আপনারা ওইখানে ঢুকে জাস্ট আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে আপনারা যখন একটা এক্সেল সাজাবেন, যখন আপনার টোটাল কোর্স শেষে আপনার একটা টোটাল 3 থেকে 4টা 5টা এক্সেল থাকবে। এই এক্সেল আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা সাবমিশনের ইউআরএল পাসওয়ার্ড এরকম 1000টা আপনার
আইডি থাকবে, তার মানে কি যত আইডি থাকবে আপনি তত গেইনার, তত আপনার জন্য এসইও সহজ। তো না 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 না, ইউটিউব এসইও পুরোপুরি আলাদা। ইউটিউব হচ্ছে মূলত এটা হচ্ছে আমরা গুগল নিয়ে কাজ করছি। গুগল যখন আমরা শিখবো তখন ইউটিউবটা অনেক সহজ হবে আমাদের জন্য। এই জন্যই আমি চাইছিলাম যে আপনাদের প্রথমে ইউটিউবটা ধরাইতে, কারণ ইউটিউবে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো জানলে আপনার এগুলো আরও সহজ লাগতো। এখন হয়তো আপনাদের একটু কঠিনভাবে যাইতে হবে, আমরা কঠিনভাবে হয়তো যাবো, কিন্তু একটা সময় যায় সহজ মনে হবে আপনার, ঠিক আছে? বাট একটু ধৈর্য ধরতে হবে, হোপলেস হইলে হবে না, ক্লাসে মনোযোগ হইতে হবে, আমি যা শেখাবো আমি যা বলবো সেটা একটু ধারণ করতে হবে, বাকিরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনাদের হোমওয়ার্ক দেখেন। হোমওয়ার্কটা হচ্ছে আমি যে শিটটা দিলাম, এই শিটটা আপনারা বাসায় যেয়ে কিছু ব্যাপারগুলো রিসার্চ করবেন। আমরা অন পেজের কিওয়ার্ডটা নিয়ে আপনারা লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কী কী করতে হয়। শুধুমাত্র ভিডিও দেখবেন, ভিডিও ইউটিউবের অনেক ভিডিও আছে না, বড় বড় মানুষজন ভিডিও তৈরি করে দিয়েছে, ওইখানে তো কাজ শিখাবে না, ওখানে নর্মালি আপনার ধারণা দেবে, তো ধারণাগুলো নিবেন আপনারা। আর মেন কাজটা আমি শিখাই দেবো, ঠিক আছে? কিছু হয়তো মিলবে, কিছু হয়তো ভিন্ন থাকবে, বাট আমি সহজভাবে যেটা সেটাই শেখাবো, ঠিক আছে? তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এসইও নিয়ে কি করা, রিসার্চ করা। এসইও নিয়ে রিসার্চ করবেন, আর হচ্ছে কি একটু ভিডিও দেখবেন। ভিডিওগুলো আমি দিয়ে দেবো, সমস্যা নেই, গ্রুপে। অন পেজ এসইও আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার? এই তিনটা জিনিস আপনারা ইউটিউবে সার্চ দিয়ে জাস্ট টিউটোরিয়ালগুলো দেখবেন, যে কোনো টিউটোরিয়াল হতে পারে, ঠিক আছে? জাস্ট ধারণা নেবেন যে এগুলোর মধ্যে কি আছে, এগুলা কীভাবে করে। বাকিটা আমি যখন করব তখন আপনারা অনেক সহজভাবে এটা নিতে পারবেন, ঠিক আছে? এটা আপনার হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আমি মোটামুটি এখানে এই ক্লাসটা এখানে এন্ড করতেছি।